সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও সত্য বলতে কি, আজ সকাল থেকেই মনটা একটু বিষণ্ণ, তবু আপনাদের সামনে হাজির হয়েছি অল্প কিছু কথা বলার জন্য। আশা করি আমার কথাগুলো আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমার গত দিনের ভিডিও শিরোনাম ছিল বিষ বৃক্ষের উৎপত্তি কিভাবে হলো। সে ভিডিও রেশ ধরে আজ আবার এদেশের বর্তমান দুরবস্থা নিয়ে অল্প কথা বলবো। গতদিন বলেছিলাম ভারতের উগ্র হিন্দুত্ববাদ ও আধিপত্যবাদী শক্তি এদেশকে গ্রাস করতে চায়, চুষে খেতে চায়, এদেশের নামটা দিনে দিনে মুছে দিতে চায়। সেজন্য তারা সাধ্যমতো চেষ্টা করে চলেছে। এটা আপনারা সবাই জানেন এবং বোঝেন। আমাদের রাজনীতিবিদরা তাদের হাতে ধরা দিচ্ছে। এটাই হলো আমাদের দুঃখের বিষয়। আজ 54 বছরে ভারতের যে দালাল বা সেবা দাস আমাদের ঘাড়ে চেপে বসেছিল, তারা তো ধরা দিচ্ছেই শুধু না, তারা সেখানে যে আশ্রয় নিয়েছে। কিন্তু আমাদের মনে সন্দেহ হলো যে এদেশে যারা এখনো রয়ে গেছে রাজনীতিবিদদের, তাদের একটা অংশ তাদের হাতে ধরা দিচ্ছে। অসুবিধা হচ্ছে এদেশের রাজনৈতিক দলের মধ্যে তাদের দাস পয়দা করে ফেলেছে। আমরা এর থেকে নিজেকে সংযত করতে পারছি না। সরকারি পর্যায়ের অনেক প্রধানরাও তাদের দাসের, আমি ভারতীয় দাসের কথা বলছি, ভারতীয় দাসের ও আওয়ামী দাসের কর্ম করে চলেছে, যদিও তারা এদেশে বসবাস করছে। দেশাত্মবোধের ছিটে ফোটাও এদের মধ্যে নেই। তাই এদেশের সকল দুর্দশা, অনুন্নতি, অধপতনের মূলে ভারত, ভারতের শোষণ ও আধিপত্যবাদ এবং তাদের এদেশীয় গোলাম। এই আধিপত্যবাদ ও গোলামের বিরুদ্ধে রুখে দাঁড়াক এমন কোনো রাজনৈতিক শক্তি এদেশে গড়ে উঠুক, সাধারণ দেশপ্রেমী মানুষ এটা চায়। ভারতের আধিপত্যবাদ মুক্ত এদেশের অর্জিত স্বাধীনতার উপর ভিত্তি করে রাজনীতি যদি কোনো দল এদেশে করতে পারে, আমার ধারণা তারা এদেশে সফলকাম হবে এবং দীর্ঘমেয়াদের জন্য টিকে থাকবে। কারণ 24-এর বিপ্লব ছিল হিন্দু উগ্র আধিপত্যবাদ ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তির বিরুদ্ধে বিপ্লব। যদিও সে বিপ্লব পূর্ণতা পায়নি। দাস বংশ এদেশে যারা রয়ে গেছে, তাদের বংশধর, দাস বংশ বলি এদের, বিপ্লবের অনেকটাই রুখে দিয়েছিল। অর্থাৎ বিপ্লব পূর্ণতা পায়নি। এছাড়া ছাত্র জনতাও বিচক্ষণতা দেখাতে পারেনি। এটা আমাদের দুর্বলতা। এদেশের রাজনৈতিক দলগুলো স্বার্থবাদী ও সুযোগ সন্ধানী হয়ে গেছে। এই জন্য আপনারা জানেন আমি রাজনৈতিক দলের প্রতি খুব রুষ্ট এবং তাদের কার্যকলাপে মর্মাহত। তার কারণ তাদের মধ্যে রাজনৈতিক এদেশের কোনো আদর্শ নেই। আছে হলো অন্য দেশের গোলামি, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ
এবং রাজনৈতিক ব্যবসা, দলীয় কোনো আদর্শ যেটা তাদের বায়োলজে লেখা আছে, দেশের ভালো, এদের মধ্যে নেই। জনসেবা ও দেশ সেবার মানসিকতাও নেই। ক্ষমতায় গিয়ে দেশ শোষণ আর রাজনীতির ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য। 24-এর বিপ্লব হয়েছে, আমি সব লেখাতেই এই বিপ্লবকে আধা খেসরা বিপ্লব বলে অভিহিত করেছি। যতগুলো পত্রিকায় লিখেছি প্রায় বিপ্লবের কথা আসলেই আমি পূর্ণাঙ্গ বিপ্লব বলিনি, আধা খেসরা বিপ্লব বলেছি। আসলে চলছেও তাই। এই বিপ্লবকে পূর্ণতা আনতে হবে, নইলে দেশের মুক্তি নেই, লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। তা আমরা ইনিয়ে বিনিয়ে যত কথাই বলি না কেন, প্রয়োজনে নটের গুরুদের পদত্যাগের দাবি তুলতে হবে। রবি ঠাকুরের সে একটা কবিতায় ছোটবেলায় পড়েছিলাম, এখনো মনে পড়ে, দেখুন আপনাদের মনে আছে কিনা। ওরে নবীন ওরে আমার কাছা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। এখন এই আধমরাদের ঘা মেরে বাঁচিয়ে দেওয়ার জন্যই বিপ্লব পূর্ণতা দরকার। প্রয়োজনে যেসব ছাত্রছাত্রী যে জনতাকে সাথে নিয়ে বিপ্লব করেছিল, পরে ছাত্ররা নিজেরা দল গড়েছিল, এই দল ছাড়তে হবে। এখন যে সময়টা এসেছে আমার মনে হচ্ছে দল ছাড়ার সময় চলে এসেছে। এসে বসে থাকলে হবে না, আদর্শে উজ্জীবিত হয়ে দেশপ্রেমে পুলকিত এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়, বিশেষ করে কলেজ মানে আমি বলছি যেখানে ডিগ্রি আছে এবং মাস্টার ডিগ্রি পড়ানো হয়, প্রতিটা জায়গায় সাধারণ দেশপ্রেমী মানুষকে সাথে নিয়ে চলতে হবে এবং এই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দেশ বাঁচাও ফোরাম গড়ে তুলতে হবে। এরা যে কোনো সরকারের, ভবিষ্যতে যখন যে সরকার আসবে না কেন বা বর্তমান যে সরকার আছে, সরকারের প্রেসার গ্রুপ হয়ে কাজ করবে, যে কোনো পক্ষকে প্রেসার দেবে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে, কোনো রকম অবৈধ অনৈতিক কোনো কাজ করবে না। তারা বৈধভাবে আইনকে মেনে সিস্টেমেটিক ওয়েতে প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে, যদি দেশকে আমরা প্রকৃতপক্ষে গড়তে চাই। তাদের বলতে আমি ছাত্রদেরকে বলছি, যারা ছাত্রী তারা তো দেশের জন্যই নামবে, কিন্তু তাদের ক্ষমতার লোভ ত্যাগ করতে হবে। আমি ক্ষমতায় যাব, দেশে যাব, রাজ্য পাবো সিংহাসনরে, গুণের ভাইরে রক লক্ষণ, এই ধরনের মনোভাব না হয়ে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে তারা এগিয়ে আসবে, আবার শুরু করবে এবং বিপ্লব সফল করতে হবে, সার্থক করতে হবে। এটাই আমি বুঝি একজন শিক্ষক হিসাবে। ছাত্র জনতার বিপ্লবের পর তাদের রাজনৈতিক দল গঠন না করার জন্য বারবার আমি বিভিন্ন পত্রিকায় লিখে নিষেধ করেছিলাম। এর পরিণতি ভালো হয়নি। এখনো যা করছে তার অনেক কথা ও কাজই ভুল। তার কারণ হলো এ দেশে রাজনৈতিক দলের সংখ্যার অভাব নেই। কাকের সংখ্যার মতো, কাকের সংখ্যা যত রাজনৈতিক দলের সংখ্যা তত। সুতরাং এই রাজনৈতিক দল গঠন করে এটা অনেক পুরনো খেলা।
ঈদে কিছু করা যাবে না। তারা এসব কাজ কাদের পরামর্শে করছে আমি জানি না, তবে তাদের কাজের মধ্যে অপরিপক্কতা ও অনভিজ্ঞতার লক্ষণ বিদ্যমান। এটা প্রথম থেকে দেখছি এবং প্রথম থেকে বিভিন্ন পত্রিকায় আমি লিখে আসছি। তারা 24-এর যে কি বলবো এটাকে, এই যে বিপ্লব করেছে সাধারণ মানুষকে সাথে নিয়ে, এর ফলে যে অর্জন, তাদেরকে বুঝতে হবে এটা যেন ভবিষ্যতে এই অর্জনটা ধূলিসাৎ হয়ে না যায়, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। এবং যদি কখনো ধূলিসাৎ হয়, তাদের কাজের মাধ্যমেই হবে। সে থেকে কোনো খারাপ কাজ থেকে তাদেরকে বিরত থাকতে হবে এবং যে আদর্শে তারা উজ্জীবিত হয়েছিল সে আদর্শকে ধরে রাখতে হবে। এ থেকে তারা কিছুটা কখনো কখনো কোথাও কোনো কাজে পিছিয়ে গেছে বলেই আজকে বর্তমানে দেশের আবার আগের সেই অবস্থায় ফিরে যাওয়ার লক্ষণ আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। দীর্ঘ 54 বছরে যে বুনো গাঢ় অন্ধকারে দেশটা ক্রমশ ঢেকে আসছিল, মাঝখানে কয়েকটা বছর বাদে আমি আবার সামনে সেই বুনো গাঢ় অন্ধকার চোখে দেখতে পাচ্ছি। কেন পাচ্ছি এটা আমি জানি না, ঘটনাগুলো আমাকে বলে দিচ্ছে, পরিবেশ পরিস্থিতি আমাকে বলে দিচ্ছে যে আবার দেশটা সেই বুনো গাঢ় অন্ধকারে ঢাকতে চলেছে। এ ব্যাপারে দেশপ্রেমী সকল শক্তিকে আমি আহ্বান জানাবো সতর্ক হওয়ার জন্য। আর যে ছাত্র জনতা 24-এর এই বিপ্লবের অর্ধেক হোক তবু তো করেছে, অনেক ত্যাগ করেছে, অনেক প্রাণের বিনিময়ে এই অসাধ্য সাধন তারা করেছে। তাই যদি করল, আমার মনে পড়ে কলেজে অথবা হাই স্কুলে পড়ি শেষ প্রান্তে, তখন গেলাম একটা সিনেমা দেখতে বন্ধুদের সাথে। সেই সিনেমা একটা গান, তার অন্তরাটা এরকম ছিল যে ভুল করে তুই বারে বারে করিস কেন ভুল, গলায় মালা পরলি যদি ছিঁড়িস কেন ফুল। গলায় যদি ফুলের মালাই পরলাম দেশের জন্য, জনগণের জন্য, জীবনকে বাজি রেখে কখনো জীবনকে বিসর্জন দিয়ে, সে ফুল আবার আমি ছিঁড়ে ফেলবো কেন? একটা একটা করে ছিঁড়ে ফেলছি। এটাই হলো আমাদের অনভিজ্ঞতা এবং অপরিপক্কতার ফল। এ বিষয়ে বর্তমান যারা নতুন দল গঠন করেছে ছাত্ররা, তাদেরকে অতি সতর্ক থাকতে হবে, নইলে পরিণতি ভালো নাও হতে পারে। এবং পরিণতি কি হবে এটা আগেই বলে ফেলেছি, যে সেই 54 বছরের মতো সে বুনো গাঢ় অন্ধকারে আবার দেশটা ঢেকে যেতে পারে। এদেশের রাজনীতিকরা স্বার্থের কিংবা ক্ষমতার মোহে নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের এখন বোধ শক্তি লোপ পেয়েছে বলা যায়। কথায় তারা আমার এই কথায়, এই সোজা সাপটা কথায় কষ্ট পাবে, কিন্তু আমার কিছু বলার নাই, আমি বলতে বাধ্য হচ্ছি। তাদের ভূমিকা বর্তমানে ধ্বংসাত্মক। অর্থাৎ এদেশের উন্নতি আবার সম্ভবত এবার যদি আমরা সাকসেসফুল না হতে পারি, আবার 50 থেকে 100 বছর পিছিয়ে যাবে। ততদিনে আমাদের জীবন অবসান হবে।
আমি ইসলাম বিদ্বেষী বাম রাজনীতিকে এদেশে যেটা চলছে এই অপশক্তিকে ঘৃণা করি। তার কারণ এই দেশের 90% মানুষ, কেউ নামাজ পড়ুক আর না পড়ুক, চোর হরুক আর ডাকাত হোক, তারা মুসলমান। তাদের মধ্যে পূর্ণাঙ্গ মুসলমানিত্ব না থাক, কিন্তু প্রত্যেকেই মুসলমান, সেদিকটা তারা ভেবে দেখতে পারত। অথচ তারা তথাকথিত সেকুলারিজমের নাম বলে বা আধুনিকতা নাম বলে এই যে ইসলাম বিরোধী মনোভাব এদের মধ্যে জেগে উঠেছে, এরাই দেশটাকে ধ্বংস করবে। এই মনোভাব আমি পূর্ব ইউরোপে নিজে গিয়ে দেখেছি, সেখানে রিসার্চ করার জন্য বছর পর বছর থেকেছি, এবং প্রত্যেকটা দেশ ধ্বংস হয়ে গিয়েছিল তাদের কিছু কিছু কারণে, যেটা আমি ভবিষ্যতে সময় পেলে বলবে যে প্রগতিবাদীদের ধ্বংসের কারণ, প্রত্যেকটা দেশ ধ্বংসের কারণ আমি বলবো। তাদের গলতগুলো কোথায়, তাদের নেতাদের, বড় বড় নেতা, বিশ্ববিখ্যাত নেতা, তাদের লেখার গলতগুলো কোথায়। মানুষের সৃষ্টি এই পৃথিবীতে, মানুষের জন্ম, তাদের কর্ম, তাদের স্বভাব, তাদের নেচার, এর বাইরে গিয়ে, প্রকৃতির বাইরে গিয়ে ধর্মই বলুন, কোনো মতবাদ বলুন, টিকতে পারবে না, টিকা উচিত নয়। আমাদের দেশেও এদের ছোঁয়া যেখানে লেগেছে সেখানেই ধ্বংস হয়ে গেছে। এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অন্যান্য যে শতদা বিভক্ত ইসলামী দল এদেশে আছে, এদের উপর আমার এক বিন্দু বিশ্বাস নেই। এ কথা শুনলে হয়তো আমার মুসলমান ভাইয়েরা আমার প্রতি খুব চটে যাবেন, এটাও সত্য, কিন্তু তাদের প্রতি আমার বিশ্বাস নেই। কারণ তারা অজ্ঞ, কারণ তারা কুসংস্কারাচ্ছন্ন। বর্তমান বিশ্ব ব্যবস্থা থেকে কমপক্ষে 200 বছর পেছনে পড়ে বলবো না, পড়ে ধুকছে, কমপক্ষে 200 বছর পেছনে তারা আছে। যে মুসলমানরা বিশ্বের অর্ধেক অংশ বিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং আদর্শ নিয়ে, আদর্শের সাথে দেশ চালিয়েছে, তাদের আজ সঙ্গীন ও নির্জীব অবস্থা দেখে আমার বড্ড কৃপা হয়। এদের অধিকাংশ বিজ্ঞান ও টেকনোলজি বানানটা শুদ্ধ করে লিখতে পারে কিনা আমার সন্দেহ। তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা কিভাবে সম্ভব? আপনারা ভেবে দেখুন, বিজ্ঞান এবং টেকনোলজি ছাড়া বর্তমান বিশ্ব অচল। অথচ বানানটা তারা লিখতে পারে কিনা দেখেন, শুদ্ধ করে লিখতে পারে কিনা আমি জানি না, তবে আমার সন্দেহ আছে। যা হোক, এই আদা খেসরা বিপ্লবের পরিণতি হলো প্রয়োজনীয় সংস্কার না করতে দেওয়া, অপরাধীর বিচার ঠিকমতো না হওয়া, উচ্চ পর্যায়ে ষড়যন্ত্র করে বিভিন্ন কাজ করতে বাধা সৃষ্টি করা, এগুলো হলো আদা খেসরা বিপ্লবের পরিণতি। আগে অন্তর্বর্তী সরকারকে বিদায় করে দেয়া, দিয়ে আবার নিজেরা ক্ষমতার মসনদে যে কে বসার পায়তারা করা। অন্তর্বর্তী সরকারের অনেক ব্যর্থতা আছে জানি, আমি সেগুলো সম্বন্ধে ব্যাপকভাবে ওয়াকিবহাল। এতে এত অল্প সময়ে প্রতিকূল পরিস্থিতিতে তাদের যে সফলতা, এটাও কম না।
সফলতার খবর অনেক, কিন্তু আমরা সেই সফলতাগুলোকে ঢাকা দিয়ে কুলু দিয়ে কাসিম জড়ো করে তাদের বিরুদ্ধে ব্যর্থতার গ্লানিকে জাগিয়ে তুলতে চাই আমাদের স্বার্থোদ্ধারের জন্য। এটা একটা ঘৃণ্য অপকর্ম। এদেশের রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা ও সার্বিক সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টাও বর্তমানে অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে। তারা যেসব সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নিয়ে চলেছে, কিন্তু আমাদের দেশের সামাজিক মূল্যবোধ যে অবক্ষয়, রাজনৈতিক দলের যেসব অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, সেগুলো তারা বিবেচনা করে না। এটাই তাদের ভুল। এদেশে সরকার পরিবর্তনের আয়োজনের তুলনায়, এটা আমার বিশ্বাস, আমার প্রেসক্রিপশন, সমাজ পরিবর্তনের লড়াই আগে করা দরকার। সমাজ ধ্বংস হয়ে গেছে, ঘুণে ধরে জরাজীর্ণ হয়ে গেছে। সরকার আগে পরিবর্তনে দৌড়াদৌড়ি না করে সমাজ পরিবর্তন আগে করতে হবে, তাদেরকে সুশিক্ষিত করতে হবে। শিক্ষাবাদ দুই রকমের আছে, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, একটা হলো সামাজিক শিক্ষা। আর 54টা বছর ধরে এদিকে কেউ তাকায়নি, দৃষ্টি দেয়নি। আমি ভেবেছিলাম যে বর্তমান সরকার এসেই এই সামাজিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা এ দুটোর ব্যাপক পরিবর্তন করবে। কিভাবে করবে? অন্য দেশের কোনো শিক্ষা ব্যবস্থার কাট অ্যান্ড পেস্ট করে নিয়ে সে দেশে মানুষের কে দেবে আর বলবে তোমরা এটা ফলো করো, তা নয়। বাংলাদেশের মানুষের কৃষ্টি, কালচার, তাদের মূল্যবোধ, তাদের সামাজিক বুনন, তাদের সামাজিক অবস্থান, তাদের সামাজিক মর্যাদা, তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে নিজের মতো করে নতুন ধাঁচে শিক্ষা ব্যবস্থা বলতে আগেই বলছি, কিন্তু সামাজিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। এর বিভিন্ন মডেল তৈরি করতে হবে। এগুলো আগে দরকার ছিল। সেজন্য আমি বলছি যে রাজনৈতিক দল ভোট করলাম আর একেবারে দেশ শূন্য শূন্য উপর দিয়ে ভেসে চলে গেল, আমি এই নীতিতে বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি এ দেশটা গড়তে গেলে, যেহেতু ধ্বংস হয়ে গেছে, সময়ের সাপেক্ষ, তবে এর একটা বেস তৈরি করা দরকার ছিল, এবং সেটা সমাজ সংস্কারের মাধ্যমে। এবং সমাজ সংস্কারটা কীভাবে হবে? সামাজিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মান সুনিশ্চিত করে। সেজন্যই সামাজিক পরিবর্তনের লড়াই আগে করা দরকার। আমরা ছোটবেলায় পড়েছি, বিষয়টা দেখুন, আপনারা মনে পড়বে, সম্ভবত ক্লাস 3-তে বা 4-এ বা 2-তে পড়েছে, আমার মনে নাই। তখন এই জিনিসটা এমন করে ভাবতাম না, কিন্তু যত বড় হলাম তখন এই কবিতার মধ্যে, এই কথার মধ্যে অন্তর্নিহিত ভাব সুন্দরভাবে মনের ভিতরে ফুটে উঠল, এবং বুঝতে শিখলাম যে কথাটার গূঢ় তাৎপর্যটা কি। সেটা ছিল হলো কবি নজরুলের একটা কবিতা, এভাবে: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তা আমি ছেড়ে দিব ওই রাজনৈতিক দলের উপরে। এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের উপর ছাড়বে, এক ব্যক্তি ওই ভারতের পরে দাদাবাবুদের তোয়াজ করে তাদের পরে নির্ভর করে দেশ গড়ার চেষ্টা করবে। এইটা না, নিজে প্রত্যেকে জেগে উঠতে হবে, প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকে পালন করতে হবে। দেশের উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ইনক্লুসিভ সোসাইটি তৈরি করে, ইন্টিগ্রেটেড এডুকেশন পদ্ধতি তৈরি করে সবার মধ্যে এই শক্তি জাগরিত হোক, এটাই আমাদের কামনা।
এছাড়া এ দেশের মুক্তি সুদূর পরাহত। তা আপনাদের সময় নিয়ে ফেলেছি অনেকটা। ধন্যবাদ সবাইকে। আশা করি আবার দেখা হবে।